সরকারের যে নতুন উদ্যোগ বলা যায় নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে। ফয়েজ আহমেদ, নানা ধরনের এই জনবান্ধব যেসব উদ্যোগ হয় সাধারণ মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করে যে যে পরিকল্পনা তারা দিচ্ছে অথবা যেটি প্রতিশ্রুতি দিয়েছে সেরকমই বোধহয় হবে, কিন্তু বিভিন্ন সময় অতীতের আমরা এরকম কার্ড এরকম উদ্যোগ আমরা দেখেছি যে শেষ পর্যন্ত দলীয়করণ অথবা যে মানুষটার আসলে দরকার সেই মানুষটা পান না, পায় হচ্ছে অন্য কেউ। দেখুন, দলীয়করণে না আমার বড় অঙ্কে কোনো অসুবিধা নেই। এই দেশের মানুষ তো হচ্ছে যে যারা ভোটার ম্যাক্সিমাম ভোট পেয়ে বিএনপি নির্বাচিত হয়েছে। সো বিএনপি সরকারে আসার পর যখন একটা উদ্যোগ গ্রহণ করে ফ্যামিলি কার্ড, সেক্ষেত্রে খুব ট্রু, আইডিয়ালি আমরা অনেক কিছু বলতে পারি, খুব সত্য হচ্ছে যে এই কার্ডটা যাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে তাদের মধ্যে সবার আগে সে দলীয় বিষয়টা প্রায়োরিটি দিবে, অসুবিধা নেই। আমার কাছে দলীয়ই হোক, কিন্তু যিনি পাচ্ছেন তিনি যেন এলিজেবল হন, তারই যেন প্রয়োজন হয়। প্রয়োজনের লোক তো দলের মধ্যেও আছে। সো আপনি যখন প্রয়োজনের লোকের তালিকা করবেন সেখানে যদি দলের লোককে প্রায়োরিটি দেন আমার অসুবিধা নাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে যত ধরনের সোশ্যাল সেফটি নেটের আওতায় যে সমস্ত সুবিধাগুলি দেয়া হয়, এগুলির ক্ষেত্রে হচ্ছে বিত্তবান লোকেরা, বিল্ডিং এর মালিক, তাদেরকে হচ্ছে এই ধরনের কার্ড দেওয়া হয়, সেটা যেন না হয়। তার চেয়েও বড় বিষয়, আপনি খুব ইন্টারেস্টিং দেখেন, বিএনপিকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে ইলেকশন ম্যানিফেস্টোতে এবং ইলেকশনের যে প্রমিসেস ক্যাম্পেইনে যেই কথাটা বলেছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে বিএনপির প্রতি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড। এখন ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড নিয়ে আফটার ইলেকশন, আফটার টেকিং দ্য অফিস, তারা খুব ইমিডিয়েটলি এটাতে উদ্যোগ নিচ্ছে এবং কাজ শুরু করেছে। এটা খুব ইতিবাচক দিক। বাট আমি বলি যে এই যে প্রমিসেস এবং ইলেকশন ম্যানিফেস্টো, এগুলিকে ট্র্যাকিং এবং ট্রেসিং করার বাংলাদেশে কোনো মেকানিজম এখন পর্যন্ত নেই। এগুলিতে ট্র্যাকিং করার ট্রেসিং করার জন্য ইটসেলফ গভর্নমেন্টের একটা মেকানিজম থাকা উচিত, যে আমি ইলেকশনের সময় এই প্রতিশ্রুতি 5 বছরের জন্য দিয়ে এসেছি, 3 মাসে আমি কত দূর করতে পারলাম, এটার একটা রিভিউ হওয়া উচিত। এট দ্য সেম টাইম মিডিয়া শুধুমাত্র আপনি যখন সরকারের 1 বছর পূর্ণ হবে তখনই একটা প্রতিবেদন করবেন যে সরকারের 1 বছর প্রতিশ্রুতি বাস্তবায়নে কত দূর, এই ধরনের শিরোনাম দিয়ে প্রতিবেদন, প্যাকেজ, ইন্টারভিউ হবে নানান জনের। এখানে সীমাবদ্ধ না থেকে কিছু প্রোগ্রাম থাকা উচিত যে প্রমিসেসগুলিকে ট্র্যাক বা ট্রেস আমরা করতে পারছি কিনা। আমাদের প্রচুর সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, আমাদের এনজিওস আছে যারা পার্টিকুলারলি গভর্নেন্স নিয়ে কাজ করে। গভর্নেন্স নিয়ে কাজ করতে গিয়ে আমরা আপনি যে সাংবাদিকদের কথা বলছেন, আসলে সেখানে আমরা এর আগে যখন দেখেছি সাংবাদিকদের এত বেশি হচ্ছে, যেটি অনেক সময় আলোচনাও হয়েছে যে সাংবাদিকতা পেশাটা অনেকটা দলের কর্মীর মতো হয়ে গেছে। হ্যাঁ, তারা আসলে আর তখন সাংবাদিক থাকেননি, তারা অনেকটা দলের কর্মীর মতো আচরণ করেছেন বলে এই যে আপনি যে বলেন ট্র্যাকিং করা বা সরকার যে কাজটা করছে সেটা মানে অ্যাকাউন্টেবল করার জন্য আপনার যে ডিউটি, আমার যে ডিউটি, সেটা আমরা আসলে যে পেশায় আছি সেইটা জায়গায় এখন আপনি মনে করেন কিনা এই স্বাধীনতা, এই কারণ যখনই আবার কেউ এর ধরনের কিছু করতে গেছে তখন হচ্ছে নানা ধরনের তাদের উপর আইনি জটিলতা এসেছে। এখন দেখেন মুশকিলটা হচ্ছে কি, সাংবাদিক আসলে দলীয় কর্মী হয়েছে নাকি দলের কর্মী সাংবাদিক সেজে কাজ করছে, সেটা একটা আইডেন্টিফাই করার ব্যাপার আছে। যদি কোনো দল কৌশলগত কারণে এই ডিসিশনে পৌঁছায় যে মিডিয়াকে ডমিনেট করার জন্য, মিডিয়াতে আমার ভয়েসটাকে খুব গুরুত্বপূর্ণ করে তোলার জন্য মিডিয়ার ভিতরে আমার অনেক লোক ঢুকিয়ে দিব, তারা আমার দলকে সার্ভ করবে, এটা হচ্ছে পলিটিক্যাল সাকসেস। এট দ্য সেম টাইম মিডিয়া যে কাজটা করছে তার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, তার নিউজ রুমের ইথিক্স এবং ভ্যালুসগুলিকে মূল্যায়ন করার ক্ষেত্রে, নিজেরা ঠিক থাকার ক্ষেত্রে এই জায়গাটা বজায় রাখতে পারছে কিনা, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। ধরুন আপনার প্রতিষ্ঠানে আপনি, আমার প্রতিষ্ঠানে আমি, আমাদের তো প্রত্যেকের একটা এডিটোরিয়াল পলিসি আছে, তাই না? আপনি আপনার প্রতিষ্ঠানের এডিটোরিয়াল পলিসিকে যদি আপনি ভায়োলেট করে দিনের পর দিন কাজ করেন, তাহলে যদি আপনার চাকরি থেকেই যায় তার মানে প্রতিষ্ঠানের বড় ধরনের দুর্বলতা আছে। অতএব প্রতিষ্ঠানের যে টপ ম্যানেজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির জায়গা, পলিসি যদি আপনি ঠিকঠাক মেনটেইন করেন, গণমাধ্যম হিসেবে কাজ করেন, জনমানুষের জন্য সাংবাদিকতা করার জন্য আপনি প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে থেকে আপনি কাজ করতে পারবেন না। এখন বিষয় হচ্ছে পলিটিক্যাল পার্টির জন্য আমার মতো আপনার মতো একজন অ্যাক্টিভিস্টের তো কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি আপনি গিয়ে যদি মিছিল করি তার জন্য, এরকম তার শত শত লোক আছে, বাট আমি আপনি যদি তার ইডিওলজিকে ধারণ করার ফলে যদি ওই বুদ্ধিভিত্তিক জায়গায় কোনো সার্ভিস দিতে পারি, সেটা আমি মনে করি তার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল। সেটা তার 1000 কর্মী 1500 কর্মী পারবে না। এখন আমাদের এখানে মিক্সড হয়ে যায়। আমাদের সাংবাদিক বন্ধুরা দেখি যে পলিটিক্যাল পার্টি এমপিদের ক্যান্ডিডেটের জন্য মিছিল করতে নেমে যান, এটা ওয়াইজ না। আমরা হয়তো আলোচনা করব কোন একটা সময় আবার এই বিষয়গুলো নিয়ে। আমরা ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে যদি আবার ফিরতে চাই, যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর আমানুল্লাহ।
জামালুল্লাহ, আপনার কাছে তো আসতে চাই। ফ্যামিলি কার্ডে যেটি বলা হচ্ছে যে যারা হতদরিদ্র এবং যারা এখানে নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে তারাই পাবেন, এবং সেটি 2000-এর মতো এক ধরনের অঙ্কের হিসেবটি যদি হয়, সামনে এটি বাড়বে কিনা সেই বিষয়ে আসলে কোনো পরিকল্পনা আপনার কাছে কি মনে হয় নেওয়া উচিত কিনা এখন থেকেই? আপনি যদি ওনাদের ইলেকশন ম্যানিফেস্টোটা দেখেন, তাহলে ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ফ্যামিলি কার্ড কারা পাবেন, এটার উদ্দেশ্যটা কি। একটা উদ্দেশ্য হলো অর্থনৈতিক সক্ষমতা, আর একটা হলো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন। এই দুটা বিষয়। এবং আপনি যদি ফ্যামিলি কার্ড কারা পাবে, আমাদের এখানে যারা সোশ্যাল সেফটি নেটের আওতায় যারা আছে, আমাদের বিভিন্ন স্টাডি আছে, ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডি আছে যে আপনার সেফটি নেটের আওতায় প্রায় 140টার মতো প্রোগ্রাম আছে, কারা পায় এবং কত পার্সেন্ট আপনার রাইট উপকার ভোগী না, অ্যারাউন্ড 30% দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ঝামেলা আছে। এই জিনিসগুলা কিন্তু ওনারা এই আলোচনা করার সময় যখন ওনারা ম্যানিফেস্টো করেন তখন কিন্তু অনেক আলোচনা হয়েছে এগুলো নিয়ে। এটা নিয়ে কিন্তু এই গতকালকে এবং আজকে দেখলাম আপনার ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি গঠন করা হয়েছে সচিব লেভেলে, এবং সেই 30% কে আপনি কিভাবে কমিয়ে নিয়ে আসবেন। ধরেন ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছে তারা ইনিশিয়ালি 1 কোটি, পরবর্তীতে হয়তো 2 কোটি, কেউ কেউ বলছেন যে 4 কোটি পর্যন্ত। 4 কোটি পর্যন্ত লাগবে না, কারণ বাংলাদেশে তো হাউস হোল্ডই আছে, পরিবারই আছে 4 কোটি 4 কোটি। তো আপনার ধরেন যে টোটাল পপুলেশন যেটা দরিদ্র সীমার নিচে যারা আছে অথবা দরিদ্র যারা আছে তার একটা লিস্ট আছে এবং ইউনিয়ন কাউন্সিলে আছে, এবং সোশ্যাল অডিটিং করে যদি আপনি ইউনিয়ন কাউন্সিলে যদি আপনি সোশ্যাল অডিটিং করে ওই যে 30% যেটা আমরা মনে করি যে ধনী লোক যারা আছে তাদেরকে ড্রপ করে দিয়ে রিয়েল উপকারভোগী অথবা বেনিফিশিয়ারি যারা হতে পারে সেটা যদি আপনি সিলেকশন করা, এটা কোনো রকেট সায়েন্স না, এটা হলো সদিচ্ছার ব্যাপারটা। আর আপনার এই যে গরিব মানুষ বিএনপি তো আছে, সবগুলোই আছে, গরিব মানুষ সেখান থেকে আসতে পারে। আর ফার্মার্স কার্ড যেটা বললেন 2 থেকে 2.5 কোটি ফার্মার্সদের আইডেন্টিটিও কিন্তু পরিচিত, মানে জানা, এবং ফার্মার্স কারা পেতে পারেন, কিভাবে পেতে পারেন এবং এর আন্ডারে কি কি সুযোগ সুবিধা তারা পাবেন সেই বিষয়ে পাচ্ছেন না যে তা না, তারা কিন্তু এক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, বিভিন্ন ধরনের ব্যাংক থেকে পাচ্ছেন, সরকারের বিভিন্ন সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে পাচ্ছেন। এই জিনিসটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে এনে দুইটা জিনিস করা, যে ফার্মার্সদের জন্য যখন তার সার লাগবে, যখন তার ডিজেল লাগবে, তখন যেন সেটা পায়। কারণ অতীতে দেখা গেছে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং অনেক বোঝা বহন করতে হয়েছে। আর ফ্যামিলি কার্ডের যে বিষয়টা আসছে, সেই ফ্যামিলি কার্ডের বিষয়ে এখন 2-2.5 হাজার টাকা দেওয়া হবে, সেটাতে তার সারা মাস চলবে না, কিন্তু একটা জাস্ট সাপোর্ট দেওয়া, এবং মহিলাকে যেহেতু মহিলাকে দেওয়া হচ্ছে ফ্যামিলিতে, তার বয়সটা যাতে সে রেজ করতে পারে, ডিসিশন মেকিং এ যাতে সে রোল প্লে করতে পারে, তার বাচ্চাটাকে মেয়েটাকে এসএসসি পরীক্ষা পড়াবে কিনা, বাচ্চাটাকে 18 বছরের আগে বিয়ে দিবে কিনা, সেই ডিসিশন গুলোতে সে যাতে পার্টিসিপেট করতে পারে, এই জায়গাগুলোতে হেল্প করা, আলটিমেটলি একটা পরিবারকে 1 সপ্তাহ পরিমাণ সাপোর্ট দেওয়া এবং আলটিমেটলি পরবর্তীতে যাওয়া। এতে বছরের সরকারের 25-26 হাজার কোটি টাকা খরচ হতে পারে 1 কোটি কার্ড দিলে পরে। আর যদি এটা আপনার ধরেন 2 কোটি কার্ড হয় তাহলে 50,000 কোটি, $3-4 বিলিয়ন আপনার লাগবে। খুব বেশি টাকা যে তা না। এটা আপনার যে সেফটি নেট প্রোগ্রাম যেটা আছে, প্রায় লাখখানেক কোটি টাকা খরচ করতে হয় সেফটি নেট প্রোগ্রামে, সেই টাকাগুলোকে আপনি যদি একটু কোঅর্ডিনেটেড ওয়েতে খরচ করেন তাহলে এটা সম্ভবপর হবে। এবং আমি মনে করি এই সোশ্যাল যেটা আপনার ফ্যামিলি কার্ড এবং আপনার ফার্মার্স কার্ড যেটা আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের এখানে যে একদম আমাদের এখানে যে আমরা প্রথম আবিষ্কার করেছি তা না, পৃথিবীর অনেক দেশে আছে। এরপর সিস্টেমেটিক ওয়েতে ডিস্ট্রিবিউশন গুলো হয় এবং রাষ্ট্র সেখানে এগিয়ে আসে, বিশেষত পভার্টি স্ট্রাইকেন যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে নিশ্চয়ই অন্যান্য দেশেও আছে, কিন্তু আমরা শাহ ইফতিখার তারিক আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আপনি কতটা আসলে এখানে বলা যায় শঙ্কামুক্ত থাকতে পারেন যে যেই মানুষটি আসলে সবচেয়ে হতদরিদ্র বা যার আসলে দরকার এই কার্ডগুলো তিনিই পাবেন? আশাবাদী হতে চাই, কিন্তু একেবারে শঙ্কামুক্ত নই। কারণ হচ্ছে আমরা যে চর্চা দেখি, সেই চর্চা আমরা দেখে এসেছি, সেই চর্চায় যারা প্রকৃত পক্ষে পাওয়া উপযুক্ত তাদের হাতে এটা পৌঁছাবে কিনা এই নিয়ে শঙ্কা তো আছে। আর এই জাতীয় উদ্যোগ ভালো, কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতিকে যদি চাঙ্গা না করা যায় তাহলে এই জাতীয় বিষয় দিয়ে কিন্তু বেশি দিন ঠেক দিয়ে রাখা যাবে না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে। সেই চ্যালেঞ্জগুলি তারা যদি উতরাতে পারেন
এবং যদি সঠিক ব্যক্তির কাছে তারা যে উদ্যোগ নিয়েছেন ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টাকাটা পৌঁছাবেন, এটা যদি করতে পারেন এটা তাদের জন্য ভালো হবে। কিন্তু এখানে যদি তারা ব্লান্ডার করে ফেলেন তাহলে কিন্তু ওই যে আলোচনাটা হচ্ছিল মিডিয়া সেটা তুলে ধরতে হবে, বিষয়টা কিন্তু এখন আর সেই জায়গায় না। কারণ হলো প্রতি মুহূর্তে জনগণের রাডার কিন্তু মানে সক্রিয় আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি চলে আসবে। অতএব আমি মনে করি যে যত ভালো শোনাচ্ছে এটা কিন্তু তত খারাপ হয়ে যাবে। অতএব যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই এর ঝুঁকিটা বুঝতে পারছেন এবং তারা ঝুঁকিটা বুঝে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা এই করতে প্রত্যাশা পারি। আমরা রাখি। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কামরুজ্জামান রতন, আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই, আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো কিনা এই বিষয়ে। আমরা সবকিছু মানে কিছুতে আশাবাদী এবং আমি মনে করি আমাদের চিন্তা এবং সব নিয়ত যদি আমাদের থাকে এবং সবাই যদি সবাইকে সহযোগিতা করি এবং আমরা ভালো কাজের প্রশংসা করব এবং খারাপ কাজের জন্য সবাই সম্মিলিতভাবে ঘৃণা এবং প্রতিবাদ করব, এটাই যদি সবার মনোবৃত্তি হয় এবং সেটা ছায়া সরকার হোক আর আমাদের দল যারা ক্ষমতায় আসছি, আমরা ক্ষমতাটাকে জনকর্তৃত্ব মনে না করি এবং ক্ষমতাটাকে আমরা দায়িত্ব মনে করে আমরা জনগণকে সেবা দেওয়ার যে মনোবৃত্তিটা নিয়ে আমরা যে মানুষের ম্যান্ডেটটা পেয়েছি এটার প্রতি সবসময় আমরা খেয়াল রাখবো। এটি আমাদের আজকে এই রমাদানের শিক্ষা হওয়া উচিত এবং আমি সবাইকে এই আশায় সবাইকে আশান্বিত হতে বলবো। ধন্যবাদ। আমরা আসলে আপনাদের উপরে ভরসা রাখতে চাই যে পরিবর্তনের জন্য লড়াই, সেই পরিবর্তন যেন হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ধন্যবাদ ফয়েজ আহমেদ। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, আপনাদের সাথেও নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ।